সংসদে সমস্যার সমাধান না করে রাজপথ উত্তপ্ত করার হুমকি গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি আয়োজিত সেমিনারে তিনি অভিযোগ করেন 5 মাস না যেতেই সরকারকে নানাভাবে অস্থির করছে বিরোধী দল। এ সময় কর্পোরেট ব্যবসার সাথে সাংবাদিকতাকে গুলিয়ে না ফেলার পরামর্শ দেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। ফরহাদ ইবনে মালেকের প্রতিবেদন। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা এমন বিষয় সামনে রেখে রাজধানীর একটি হোটেলে এক সেমিনারের আয়োজন করে টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসি। উপস্থিত ছিলেন দেশের টেলিভিশন মাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকরা। সেখানে গণতন্ত্র টেকসই হবে। সেমিনারে বক্তারা বলেন, গণমাধ্যম রেল লাইনের দুটি লাইনের মতো, এদের মাঝে একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যায়। গণতন্ত্র ও গণমাধ্যমকে একটি রেল লাইনের দুটি সমান্তরাল লাইনের সাথে তুলনা করা যায়। এদের মধ্যে যে কোনো একটি দুর্বল হয়ে পড়লে রাষ্ট্র ব্যবস্থা ভারসাম্য নষ্ট হয় এবং গণতন্ত্র প্রকৃত উদ্দেশ্যে অর্জনে ব্যর্থ হয়। রাষ্ট্র টিকে থাকে শক্তি দিয়ে নয়, আস্থা দিয়ে। আর সেই আস্থার সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম। আমাদের যে সম্পাদকীয় নীতিমালা বা যে সংবাদ তৈরি হবে, সেই সংবাদটি যেন সম্পাদকীয় ডেস্কেই তৈরি হয়। এটি যেন কোনো রাজনৈতিক অফিস, কোনো প্রশাসন কিংবা কোনো মালিকানার অফিস যেন তৈরি না হয়। অনুষ্ঠানে ৭১ টিভির সিওও অ্যান্ড হেড অব নিউজ শফিক আহমেদ সবাইকে অপতথ্যের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমে নানা ধরনের ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়। ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তোবা এই অপতথ্য, গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষের গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমের। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানান, দ্রুতই সরকার একটি টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের 5 মাস না যেতেই অনেকে শেখ হাসিনার মতো কথা বলতে শুরু করেছেন বলে মন্তব্য করেন। 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে কথা না বলে সংসদে কথা বলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই। এছাড়া নিজেদের স্বার্থে গণমাধ্যমের সবাইকে এক হওয়ারও পরামর্শ দেন তিনি। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। প্রকৃতিকে সংরক্ষণ করে কক্সবাজারের পর্যটন উন্নয়ন পরিকল্পনার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। শুক্রবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে স্বপ্নচূড়া আবাসিক এলাকার উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, প্রকৃতিকে বিনষ্ট করে শুধু কংক্রিটের জঙ্গল বানানোর পরিকল্পনা করলে সেটি হিতে বিপরীত হতে পারে। কক্সবাজারকে দেশীয় ও আন্তর্জাতিক ট্যুরিজম হাব তৈরিতে ডিসেম্বরের আগে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বন্দর থেকে শুরু করে আমাদের সামুদ্রিক সম্পদ, এগুলো সব আহরণের চেষ্টা আমরা করব। আমরা প্রকৃতির এই সম্পদকে আবিষ্কার করেছি, ইট ইজ ডিসকভার্ড। ইনভেনশন আমরা কিছু করিনি এখনো। এই ডিসকভারিকে আমরা অনেক বেশি বিকশিত করব। সেই জন্য নেতৃত্ব দরকার, সেই জন্য পরিকল্পনা দরকার, বাস্তবায়নের জন্য অঙ্গীকার দরকার, সর্বোপরি আন্তরিকতা দরকার, আর্থিক সক্ষমতা দরকার। আর্থিক সক্ষমতা আমরা অর্জনের চেষ্টা করছি, অঙ্গীকার আমাদের আছে, পরিকল্পনা আমাদের আছে, আন্তরিকতা আছে, লিডারশিপ আছে। ইনশাআল্লাহ আমরা সফল হব।
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2টি স্থায়ী সেনা ক্যাম্প বসানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে মাদক কারবারিদের তালিকা তৈরি করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে গঠিত যৌথ টাস্ক ফোর্সের সাঁড়াশি অভিযানের ঘোষণাও দেন তিনি। বৃহস্পতিবার রাতে কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সভা শেষে সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। টেকনাফের পাহাড়ছড়ার কয়েকটি গ্রামের বেশ কিছু পরিবার পাহাড়ের নিচ থেকে সরে গেছে, কারণ অপহরণ ও ডাকাতির ভয়। হোয়াইকং, খারাঙ্কালি, মিনাবাজার, রঙ্গিখালী, আলীখালী, জাদিমোড়া সহ টেকনাফ ও উখিয়ায় অপহরণ বেড়েছে অনেক গুণ। পরিস্থিতি যখন ভয়াবহ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দিলেন স্বস্তির খবর। টেকনাফে অপহরণ প্রবণ এলাকায় 2টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেনাবাহিনীকে অনুরোধ করছি এই ক্যাম্পের জিওসি সাহেব 2টা ক্যাম্প স্থাপন করবেন, তবে সেই বিষয়ে আমরা সেনাবাহিনীর সাথে অফিসিয়ালি যোগাযোগ করব। তাতে করে সবার পরামর্শ এসছে যে এই অপহরণের বিষয়টি হয়তো এখন যে উদ্বেগজনক হারে বেড়েছে সেটা বন্ধ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বললেন, কক্সবাজারে মাদক কারবার বেড়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গঠিত টাস্ক ফোর্স মাদক কারবারিদের তালিকা তৈরি করছে। নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব, প্রস্তুত করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূলভূতা, তাদের একটা নির্মোহ তালিকা, সেই টাস্ক ফোর্স কমিটি সেটা তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় গৃহীত সিদ্ধান্তের বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং উখিয়া টেকনাফে চলাচলকারী নৌযান নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই চলবেন, এমন প্রত্যাশা সবাই করছে বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি একথা বলেন। এ সময় আইনমন্ত্রী আরও বলেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট দেশে মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের খুব অভাব। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন, আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যান, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। দল ভারী করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেয়া ঠিক হবে না বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বাংলাদেশ জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগ 20-এর গণহত্যার জন্য দুঃখ প্রকাশ করেনি, কোনো অনুশোচনা নেই তাদের, তাই তাদের রাজনীতিতে আনা অন্যায় হবে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, এই জায়গাটা সরকার যত সামাল দেবে দেশ তত সুন্দরভাবে পরিচালিত হবে। জামায়াত সরকারকে যেখানে সহযোগিতা দরকার সেখানে সহযোগিতা করবে, যেখানে বিরোধিতার দরকার সেখানে বিরোধিতা করবে, এমন কথা বলেন তিনি। এখনো মিডিয়া পুরোপুরি স্বাধীন, আপনারা বলতে পারবেন, আপনারা আমার যে বড় সাক্ষী, আমি বলতে যাচ্ছি আমরা যতই চিৎকার দিই, সকল আমলের সকল সরকার চিৎকার দিয়েছে মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। আমি একবারও বিশ্বাস করি নাই, এখনো বিশ্বাস করি। মাত্র 5 মাসে যদি অতীতে দেশ প্রায় জনগণ প্রায় 36 বছর হয়ে গেছে, সেই সময়ের দামের 1.5 গুণ হয়ে যায়, আর প্রতি মাসে এইভাবে বাড়তে থাকে, এটা গিয়ে দাঁড়াবে। দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশনের মতো স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে।
দুর্নীতি প্রতিরোধ এবং মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করার এই দুই কমিশন মাসের পর মাস নেতৃত্বহীন। অংশীজনরা বলছেন এর ফলে জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা গড়ে তোলা চ্যালেঞ্জের মুখে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার সময় জারি করা অধ্যাদেশ রহিত করার প্রতিবাদ জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করেন 13 এপ্রিল। আবার মার্চের 3 তারিখ দায়িত্ব ছেড়ে দেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও 2 কমিশনারও। মানবাধিকার কমিশনের জন্য নতুন আইন প্রণয়ন করার পথে সরকার, জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। নতুন আইনের খসড়া অনুযায়ী গুম বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারবে না কমিশন। আমরা তো বিগত দিনেও দেখেছি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উইংয়ের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগে তো পুলিশ থানার তো পাওয়ার ছিল সেই অভিযোগে মামলা নেওয়ার, মামলাই নেয়নি বিগত দিনে, এমনকি জিডি পর্যন্ত নেয়নি। অন্যদিকে দুদকের জন্য নতুন কমিশন গঠনের লক্ষ্যে 22 জুন 2026 তারিখে 5 সদস্যের সার্চ কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অপেক্ষা এখন কারা নিয়োগ পাচ্ছেন সংস্থাটিতে। দুদক নামক যে প্রতিষ্ঠানটি, সেটি গঠনের ক্ষেত্রে এখন পর্যন্ত যেই বলবো যে অনিশ্চয়তা, সেটারও আমরা জবাব দিক থেকে যেরকম পাচ্ছি না। কোনো অবস্থায় মনে করি না যে সরকার তার নীতির সাথে, তার ঘোষণার সাথে, তার অঙ্গীকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে করছে না। কেন করছে না সেই প্রশ্নের জবাব সরকার দিতে পারবে, কিন্তু আমরা মনে করি যে এই পদ থেকে সরে এসে এই কমিশনটিকে স্বাধীনভাবে কাজ করার মতো পরিবেশ যেন সৃষ্টি করা হয়। আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনারদের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো নতুন অনুসন্ধান শুরু, মামলা দায়ের বা চার্জশিট জমা দেওয়া যাবে না। অন্যদিকে শীর্ষ নেতৃত্ব না থাকায় কার্যত অচল হয়ে পড়েছে জাতীয় মানবাধিকার কমিশনও। সেই অধ্যাদেশে যে সমস্ত গুরুত্বপূর্ণ 2 কমিশনের এমন দুরবস্থাকে জবাবদিহিতা আর সুশাসনের ঘাটতির সাথে তুলনা করছেন বিশ্লেষকরা। এই যে প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে রাখা বা এই সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে হয় বাতিল করা অথবা যে স্থগিত রাখা, অর্থাৎ একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, পুনঃপ্রতিষ্ঠিত হোক, সেটি বর্তমান সরকার চায় কিনা সেই প্রশ্নটা এখন জোরালোভাবে উঠে আসছে। এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয় এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিম্পটম আমরা দেখছি, সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা। দুদকে নিয়োগ দেওয়া সার্চ কমিটির কাছে বিজ্ঞপ্তির পর চেয়ারম্যান ও কমিশনার পদে 40 জন জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। আর আইনি সংস্কারে মার প্যাঁচে জাতীয় মানবাধিকার কমিশন। রাষ্ট্রীয় তদারকি প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়লে বা অকার্যকর হয়ে উঠলে শেষ পর্যন্ত সাধারণ জনগণের অধিকারই ক্ষুণ্ণ হয়। তাই জবাবদিহিতা, সুশাসন আর ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনতে এই কমিশনগুলোকে অবিলম্বে কার্যকর করার দাবি এখন সর্বত্র। শাহনাজ শারমিন, 71, ঢাকা। প্রায় 2 বছর ধরে 10-এর ঘরে আটকে রেখে অবশেষে নীতি সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক। কমানো হয়েছে 0.5%। এতে ঋণ প্রবাহ কিছুটা বাড়লেও বিনিয়োগ খুব বেশি চাঙা হবে না বলে মনে করেন অর্থনীতিবিদেরা। শিল্প উদ্যোক্তারা বলছেন পুরোপুরি সুফল পেতে জ্বালানি সংকটের সমাধান করতে হবে। আর ব্যাংক ঋণের সুদের হার 1 অঙ্কের ঘরে আনার পরামর্শও তাদের। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে যে বিফল হয়ে দীর্ঘ 21 মাস কঠোর মুদ্রানীতি অনুসরণের পর শেষে নীতি সুধার কিছুটা কমালো বাংলাদেশ ব্যাংক, যা 10% থেকে কমিয়ে 9.5% নির্ধারণ করা হয়েছে। ফলে বন্ধ কারখানা চালু হবে, শিল্পায়নে গতি আসবে, এমনটাই মনে করে কেন্দ্রীয় ব্যাংক। যে সকল বন্ধ কলকারখানা বন্ধ অবস্থায় আছে বা খুঁড়িয়ে খুঁড়িয়ে স্রোতগতিতে চলছে, তারা পূর্ণ শক্তিতে চলতে পারবে এবং তাদের জন্য ব্যাংক অ্যাভেলেবেল অর্থ যোগান দিতে পারবে এবং যে সুদ হার হবে সেটা বিয়ারেবল হবে এর জন্য, ব্যবসায়ী বা ঋণ গ্রহীতার জন্য। এই পার্সপেক্টিভে আসলে লেন্ডিং রেটটা কমানো, পলিসিটা কমানো। 6-এর ঘরে নামিয়ে আনার প্রত্যাশা থাকলেও মূল্যস্ফীতি এখনও 9%-এর বেশি। এমন বাস্তবতায় নীতি সুধার কমানোই মূল্যস্ফীতির উপর উল্টো প্রভাব পড়তে পারে। অর্থনীতিবিদরা বললেন এতে করে ঋণ প্রবাহ কিছুটা বাড়তে পারে, তবে বিনিয়োগ খুব বেশি চাঙ্গা হবে সেটিও আশা করা ঠিক হবে না। এখন যেটা 50 বেসিস পয়েন্ট যেটা কমানো হয়েছে, সেটার ফলে আমাদের যারা বিনিয়োগকারী তারা হয়তো কিছুটা কম সুদে তারা তাদের ঋণ পাওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু এইটা দিয়ে
যে আমাদের বিনিয়োগ একবারে চাঙ্গা হয়ে যাবে সেটাও বলা যাবে না। আমাদের জ্বালানির সংকট আছে, আমাদের কস্ট অফ ডুইং বিজনেস এখনো হাই, আমরা সিঙ্গেল উইন্ডো বা লজিস্টিক্স পলিসিও বাস্তবায়ন ওইভাবে এখনো করতে পারিনি। বাংলাদেশ ব্যাংক বলছে অভ্যন্তরীণ ও বৈদেশিক মূল্যস্ফীতি, দেশি বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্যের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুধার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও একদিকে জ্বালানি সংকট নিরসন, অন্যদিকে ব্যাংকে সুদের হার এক অঙ্কের ঘরে না নেমে আসলে সুফল মিলবে না বলেও মত উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যাংক নীতি সুধার কমিয়েছে, এটাকে আমরা স্বাগত জানিয়েছি এবং পরবর্তীতে যদি ব্যাংকের সুদের হার যদি সিঙ্গেল ডিজিটে নেমে আসে তাহলে ব্যবসায়ীদের জন্য একটু স্বস্তিদায়ক হবে। আদারওয়াইজ এই 15-16% ইন্টারেস্ট রেট দিয়ে কোনোদিন ব্যবসা টিকে থাকতে পারবে না। এটা হয়তো গভর্নমেন্টের একটা গুডউইলের একটা গেস্টার, যে তারা চেষ্টা করছেন এক ধরনের ব্যালেন্স আনার জন্য, যে ঋণের প্রবৃদ্ধি বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, দুটো বিপরীতমুখী সমস্যা। তো সেইখানে একটা ব্যালেন্স আনার জন্য তারা হয়তো এটা একটা টেস্ট কেস হইতে পারে, যে 0.5% কমানোর ফলে এটার রিয়াকশন কোন দিকে কী হয় সেটা দেখার জন্য। সো এটা যদি ভালোভাবে কাজ করে, আমার নিজের অনুমান বা প্রত্যাশা এটা যে আগামী দিনে হয়তো পলিসি এই রেটটা আরেকটু কমতে পারে, যদি এইটা মানে বাংলাদেশ ব্যাংক সাকসেসফুলি কন্ট্রোল করতে পারে। এই ব্যাংক কর্তা অবশ্য মনে করেন নীতি সুধার কমার ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান দুই বাড়তে পারে। এই সুধারটা কমানোটা আপনার অর্থনীতিতে একটা গ্রোথ, ক্রেডিট গ্রোথের ব্যাপারে সহায়ক ভূমিকা পালন করবে। বিনিয়োগ কিছু হলেও অবশ্যই বাড়বে এবং তাতে তো আলটিমেটলি কর্মসংস্থান বাড়বে। অ্যাট দ্য সেম টাইম জ্বালানি যে আমাদের যে জ্বালানির যে সরবরাহ, সেই ব্যাপারটায় যে আমাদের চ্যালেঞ্জগুলো আছে সেটাও সাইমালটেনিয়াসলি দেখতে হবে। এই তাহলে একসাথে তাহলে দুটো যদি আমরা ঠিকভাবে এনশিওর করতে পারি তাহলেই হয়তো বিনিয়োগের প্রবৃদ্ধিটা হবে। উচ্চ সুদের কারণে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি তলানিতে নেমে এসেছে। গত জুন শেষে প্রবৃদ্ধি ছিল 4.47%, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। এদিকে বিনিয়োগেও গতি ফেরেনি। অনুপ অধিকারী, তরুণ, 71, ঢাকা। বৃহস্পতিবার খুলে দেওয়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আকন, তার সাথে যুক্ত হয়ে জেনে নেব আজকের খবর। এখন ছুটির দিনে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে উপচে পড়া ভিড় বলা যেতে পারে, তবে সাথে সাথে বেশ অভিযোগ রয়েছে। আমার হাতে একটি কাগজ রয়েছে, সেটি একটি অনলাইনের টিকিট, এবং এই টিকিটটিতেও একটি অভিযোগ রয়েছে। সেটি হচ্ছে যে 2টা নাগাদ প্রবেশের কথা থাকলেও 3টা পর্যন্ত কিন্তু এই লোকজন প্রবেশ 3টার আগ পর্যন্ত পারছে না, এবং তারা অভিযোগ করছে যে যারা অনলাইনে টিকিট কেটেছে তারা মূলত বলছে যে 2টা নাগাদ প্রবেশের টাইম, 4টা পর্যন্ত এই স্লটটি প্রথম স্লট, এবং তারা সেই অনুপাতে কিন্তু আসছে। পাশাপাশি আরও অভিযোগ রয়েছে, অনেকেই জানে না দূর দূরান্ত থেকে এসছে। সকাল 11টা নাগাদ থেকে খোলার কথা রয়েছিল অন্য সব দিনের মতো, কিন্তু শুক্রবার হিসেবে এখানে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে একটি ছোট্ট নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে, যেটি হচ্ছে 3টা নাগাদ খুলবে। প্রশ্ন থেকে যায়, যদি 3টা নাগাদ খোলা হয় তাহলে ওয়েবসাইটে কেন 2টা নাগাদের কথা বলে টিকিট বিক্রি হলো? আমরা 2-1জনের সাথে একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমি বাসাবো থেকে আসছি। আসলে আমি তো অনলাইনে টিকিট কাটছি 2টা থেকে 4টা স্লটে। এখন এখানে এসে দেখি যে নোটিশ লাগাই রাখছে 3টা থেকে 6টায় হচ্ছে ঢুকতে দিবে। এখন অনেক আবার সকালে অনেক লোক আসছে, আইসে তারা ঢুকতে পারে না। সাধারণ অনেক মহিলারা আসছে, তারা সাফার করতেছে, তাদের সাথে ছোট ছোট বাচ্চা আছে, অনেক বৃদ্ধ লোক আছে, তারা সাফার করতেছে। বর্তমানে যদি অনলাইনে টাইম শিডিউল হইতেই পারে, সেখানে কোনো ঝামেলা হতে পারে, কিন্তু আধুনিক যুগে তো মেসেজ বা কোনো মেসেজ দেওয়ার অপশন আছে, সেখানে সেটা তারা ইনফর্ম করতে পারে। আমরা আরও 2-1জন, আপনি বলছিলেন যে সকালে আসছিলেন, আসলে কত ঘন্টা অপেক্ষা করছেন? আমরা 10টা বাজে এখানে আইছি এই জাদুঘরে ঢোকার জন্য, কিন্তু আমরা এখন শুনতেছি 3টা বাজে খুলবে, তাই এখন টিকিটও কাটতে পারতেছি না। ওখানে অনেক লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমরা 10টা বাজে পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকতে থাকতে, ঠিক আছে। এখানে কোনো পরিস্থিতি নাই, মানে একটা পরিবেশ যে আছে, কোনো পরিবেশ নাই এই জায়গায়। তারেক রহমান যে কথা বলছে বলে জাদুঘর মানে উন্মুক্ত কারে বলছে, ঠিক আছে। এখানে এসে আবার টিকিট কাটা লাগবে, এটা কোন বাংলাদেশ? তার কথা কোনো ভিত্তি নেই আমাদের।
অদিতি, আমরা যেটি সকাল থেকে এখানে পর্যবেক্ষণে দেখছি যে অনেকেই বিভিন্ন অঞ্চল থেকে, অর্থাৎ ঢাকার বাইরে, আমি যদি বলি ভোলার অঞ্চল থেকে, দক্ষিণ অঞ্চলের শেষ মাথা ভোলার থেকেও এই শুধু স্মৃতি জাদুঘর কি আছে ভেতরে সেটি দেখার জন্য অনেকে আসছে দর্শনার্থীরা। তারা কিন্তু 5-6 ঘন্টা 7 ঘন্টা অপেক্ষা করছে, তারা ক্ষোভ জানিয়েছে। পাশাপাশি এখানে শৃঙ্খলার যে বিষয়টি সেটিও আমরা দেখছি যে টিকিট, তার মানে বেশ কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আপনি আছেন সেখানে, খবরাখবর রাখছেন। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেবার জন্য। সহকর্মী এলিয়াস আকুন এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সাথে। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে আগামী 5 দিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে চলতি মাসের 13 তারিখের পর থেকে সিলেটে ও চট্টগ্রাম বিভাগে প্রতিদিন বৃষ্টির তীব্রতা বাড়বে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও বন্যার শঙ্কা নেই বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। শারমিন নীরার প্রতিবেদন। শ্রাবণ মাসে বৃষ্টি ঝরবেই, এটাই প্রকৃতির নিয়ম। সেই নিয়ম মেনে আগামী 5 দিন বৃষ্টিপাত হবে খুলনা, বরিশাল, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, যা চলতি মাসের মধ্যভাগে এসে বাড়বে। যে বৃষ্টিপাত এ সপ্তাহ জুড়েই থাকবে। কখনো কখনো এই ক্যাটাগরি চেঞ্জ হতে পারে, কখনো হালকা থেকে মাঝারি, সেখানে হয়তো বা কোনো কোনো জায়গায় বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাতের তীব্রতা একদম বেশি থাকার সম্ভাবনা কম। এ সপ্তাহের শেষের দিকে আমি বলেই দেই যে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টিপাতের তীব্রতা প্রতিদিনই একটু বেশি থাকবে, খুলনা বরিশালও থাকবে। তাছাড়া 13 তারিখের পর থেকে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেটে বৃষ্টিপাতের তীব্রতা পুনরায় একটু বৃদ্ধি পেতে পারে। ভারী বৃষ্টি হলেও গরম কমবে না। বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও নেই বন্যার শঙ্কা। নিম্নাঞ্চল প্লাবিত হলেও আগামী 5 দিন কোনো নতুন কোনো বন্যা পরিস্থিতির সম্ভাবনা নাই। জাস্ট ওয়ার্নিং লেভেলে যাবে আর কি। ওয়ার্নিং লেভেলে গেলে জাস্ট নিম্নাঞ্চল যেগুলো আছে এগুলোই প্লাবিত হতে পারে, এক্সট্রিম লেভেলের কোনো বন্যার সম্ভাবনা নাই। শুধু বন্যায় নয়, আবহাওয়া অফিস বলছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। শারমিন নীরা, 71, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।